আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা ব্যাড নিউজ দিব। নিশ্চয়ই বিষয়টা টের পেয়েছেন কিছুটা হলেও। অনেক ভাই বোনরা হয়তো তথ্যটা জানেন, আবার মোস্ট অফ দ্য পিপল হয়তো নাও জানেন। আমার নিজের চোখে পড়লো আজকে হঠাৎ করে নিউজটা। তো একটু ভালো করে ঘাটাঘাটি করে মনে হলো যে এই তথ্যটা আপনাদেরকে জানানো দরকার। অনেকে হয়তো অধীর আগ্রহ নিয়ে প্রস্তুতি নেবেন, কিন্তু ফাইনালি কোনো কাজ হবে না। বিকল্প প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারেন। তো যে বিষয়টি নিয়ে কথা বলবো, কানাডাতে কেয়ার গিভারের একটা নতুন ক্যাটাগরি ওপেন হয়েছিল পাইলট প্রোগ্রাম হিসেবে 2025 সালে। এটা মার্চ মাসে ড্র হওয়ার জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই এটার কোটা পূরণ হয়ে যায়। তো সেই সময় যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে সেগুলোই কমপ্লিটলি এখনও প্রসেস হয়নি। গভর্নমেন্ট এই জন্যে নতুন করে আর অ্যাপ্লিকেশন নেওয়ার চিন্তাভাবনা করছে না। 2026 সালে এই প্রোগ্রামটা ওপেন হবে না, এবং আগামী কয়েক বছরই প্রোগ্রামটা বন্ধ থাকার পসিবিলিটি আছে। তো এই বিষয়টি আপনাদেরকে জানানোর উদ্দেশ্য একটাই, যে এই রিলেটেড অকুপেশনে যারা আছেন তারা হয়তো একটা স্বপ্ন দেখছেন। ইনসাইড কানাডা থেকে মেইনলি এটার বেশি সুযোগগুলো থাকে। তো আউটসাইড কানাডাতে যারা আছেন তারা হয়তো এই ধরনের জব নিয়ে কানাডাতে এসে পরবর্তীতে পিআর হওয়ার স্বপ্ন দেখছিলেন। তো তাদের আপাতত এখান থেকে অফ যেতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে, তাদের বিকল্প কোনো প্রোগ্রামে চিন্তাভাবনা করতে হবে। তো এই বিষয়গুলোই আরেকটু খোলাসা করব আমরা। Home care worker pathways to permanent residency won't reopen in 2026. তো হোম কেয়ার ওয়ার্কার অ্যাকচুয়ালি কারা? হোম কেয়ার ওয়ার্কার হচ্ছে এখানে আপনারা জানেন যে বিভিন্ন বাসাবাড়িতে অনেক সিনিয়র সিটিজেন থাকেন। তারা কর্মক্ষম না, হয়তো রিটায়ারমেন্টে গেছেন, তাদের ছেলেমেয়েরা কর্মক্ষম, উভয়ই বাড়ির বাইরে থাকেন। তো তাদের টেক কেয়ারের জন্যে অনেক সময় নার্সের প্রয়োজন হয়, তো অথবা আপনার প্রাইভেট এখানে সার্ভিসের প্রয়োজন হয়। এই ধরনের সার্ভিসগুলোর জন্যেই আপনার ওয়ার্কার হিসেবে কাজ করা প্লাস সেটার রেফারেন্সে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, এই সুযোগটা ওপেন হয়েছিল 2025 সালে। সেটাই মূলত 2026 সালে আর ওপেন হবে না। For nationals seeking permanent residency through Canada's home care worker pilot will not be able to apply in 2026. তো এটা মূলত মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশনের মাধ্যমেই প্রকাশিত হয়েছে গ্যাজেট আকারে আরও কয়েকদিন আগে। ইন মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশনস পাবলিশড ইন টুডেজ গ্যাজেটটি, এটা টুডেজ বলতে এটা আরও কয়েকদিন আগের কথা, দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট wrote that it will accept no new applications under this pilot effective from March 31st, 2026 through to March 30, 2030. তো এটা 4 বছরের জন্যই বন্ধ হওয়ার একটা উপক্রম আছে। তো আপাতত আমরা 2026টাই ধরি, যদি গভর্নমেন্ট পজিটিভ মনে করে তাহলে হয়তো অন্য সময়গুলোতে ওপেন হতেও পারে, কিন্তু 26 সালে যে ওপেন হবে না এটা মোটামুটি কনফার্ম। যেহেতু গ্যাজেট আকারে বিষয়টা পাবলিশ হয়েছে, সুতরাং এটা নিয়ে নতুন করে আশা করাটা ঠিক হবে না। Prior to this announcement, the pilot had been expected to reopen in the spring of 2026. The home care worker immigration pilot, এটা দুইটা পার্ট আছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটের, একটা হলো চাইল্ড কেয়ার এবং হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট, হোম সাপোর্ট এখানে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট। একটা হলো হোম কেয়ার চাইল্ড কেয়ার আর একটা হলো হোম সাপোর্ট। তো এটা মূলত প্রথম ওপেন হয়েছিল 2025 সালের 31শে মার্চ, মানে এই বছরের 31শে মার্চে ওপেন হয়েছিল, উইথ অ্যান অ্যাপ্লিকেশন পিরিয়ড সেট টু রান টু March 30, 2026। এক বছরের জন্যই ওপেন হয়েছিল। তো পরবর্তীতে দেখা গেলো যে বোথ পাইলট হিট দি অ্যাপ্লিকেশন ক্যাপস উইথ আওয়ার্স অন দি ফার্স্ট ডে দে ওপেন। জাস্ট ওপেন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এটা মানে অ্যাপ্লিকেশন জমা পড়ে গিয়েছিল। দি পাইলট প্রোগ্রামস আর পাথওয়েজ টু পার্মানেন্ট রেসিডেন্সি ফর ওয়ার্কার্স উইথ জব অফার ইন হোম কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার। তো হোম কেয়ার এবং চাইল্ড কেয়ারের মধ্যে পার্থক্য কী? হোম কেয়ার হচ্ছে এখানে আপনারা যারা বাসা বাড়িতে কাজের লোক নিতে চান, মোট কথা, তো কাজের লোক তারা এখানে বাসা বাড়ির বিভিন্ন টেক কেয়ারের কাজগুলো করবেন। সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরাও থাকতে পারেন, তাদের টেক কেয়ার বিষয় থাকতে পারে। আরেকটা হলো চাইল্ড কেয়ার বলতে এখানে দেখা গেলো যে কেয়ারে হয়তো সবাই চাইল্ডদের বা চিলড্রেনদেরকে রাখতে চায় না, যাদের অ্যাবিলিটি অনেক ভালো, তারা হয়তো বা তাদের চাইল্ডকে দেখাশোনার জন্যে
আপনি সেই বাসাতে বসে হোক বা যেখানেই হোক না কেন চাইল্ডদের টেক কেয়ার করবেন। এটার রেফারেন্সে আপনি এখানে জব নিয়ে আসা এবং এখান থেকে পিআরে কনভার্ট হওয়া এই সুযোগগুলো ওপেন ছিল। Workers must have at least a high school diploma and also meet minimum language proficiency requirement along with having the minimum required work experience or training. To limit the number of permanent residency visas issued under any given pilot program, the federal government caps applications for each program on an annual basis, leading to a first-come, first-served system for foreign nationals who meet the program requirements. Pilot programs can run for up to 5 years after which they expire. তো ইউজুয়ালি প্রত্যেকটা পাইলট প্রোগ্রাম 5 বছরের জন্য ওপেন করা হয়। সেই জন্য ধারণা করাই যে হয়েছিল যে 25 সালে যেহেতু এটা চলছে, সুতরাং 26 সালেও এটা আবার রিওপেন হবে। তো সেটাই আপাতত হচ্ছে না, প্রোগ্রামটা এখানে এমনটাই জানিয়েছে কানাডার ইমিগ্রেশন মিনিস্ট্রি। সাকসেসফুল পাইলটস ক্যান লিড টু এস্টাবলিশমেন্ট অফ পার্মানেন্ট প্রোগ্রামস। তো আজকে একদমই শর্ট আলোচনা, পরিশেষে কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কানাডাতে বর্তমানে আউট অফ কানাডা থেকে যারা আসতে চান তাদের জন্যে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা নিয়ে আসাটা অনেক বেশি টাফ। কীভাবে টাফ? এখানে বিশেষ করে আপনার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা এক্সপ্রেস এন্ট্রি এই প্রোগ্রামগুলোতে বর্তমান সময়ে ইন কানাডা ফোকাসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অথবা যারা আউট অফ কানাডাতে আছেন তাদেরকে কনভার্ট করার পিআরে কনভার্ট করার ক্ষেত্রে দেখা হচ্ছে যে তার প্রায়োরিটি সেক্টরে আছে কিনা। প্রায়োরিটি সেক্টর কোনগুলো? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে আপনার যদি লেভেল 7 স্কেলের ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়ার ক্যাপাসিটি থাকে, আপনি যদি স্টিম ক্যাটাগরির কোনো জব করে থাকেন, স্টিম ক্যাটাগরিতে 2025 সালে কিন্তু তেমন একটা রেসপন্স পায় নাই। হেলথ কেয়ার সেক্টরে আপনার যদি কোনো বেশি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, সে রিলেভেন্ট এডুকেশন থাকে, এরপরে এগ্রিকালচার বেজ আছে, ট্রেড সেক্টর আছে, এই সেক্টরগুলোতে যদি আপনি থাকেন তাহলে আউট অফ কানাডা থেকেও আপনাদের জন্য ভালো করার একটা পসিবিলিটি আছে, নট গ্যারান্টেড। কিন্তু এর বাইরে দেখা গেলো যে আপনি এখানে বিবিএ এমবিএ করে কোনো ব্যাংকে জব করতেছেন, এই ধরনের প্রফেশনের থেকে আপনি আউট অফ কানাডা থেকে কানাডাতে পিআর হওয়াটা অনেক টাফ। তো যারা আউট অফ কানাডা থেকে পিআর হতে পারতেছেন না, তাদের গেটওয়েটা কি? তাদের গেটওয়ে হলো স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসা। তো স্টাডি পারমিট নিয়ে আসলে কি আপনি কানাডাতে পিআর হতে পারবেন? অনেকে মনে করতেছেন 6.5 ওভারঅল 6.5 নো ব্যান্ড লেস দেন 6। আমরা অনেকের ভিসা করে দিচ্ছি, স্টাডি পারমিট ভিসা, আমাদের মাধ্যমে অনেকের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যক্তিরা কানাডাতে আসতেছেন, তো তারা খুবই খুশিতে গদগদ আবেগ আপ্লিত যে তার কানাডার ভিসা হয়েছে। অনেকে ভিসা পাচ্ছেন না, দুঃসময়ের মধ্যেও অনেকের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই ব্যক্তিরা যে ভিসা নিয়ে কানাডাতে আসতেছেন, তারা কি আজীবনের জন্য থাকতে পারবেন? তারা কি স্টাডি পারমিট পেলেন মানে কি পিআরের গেটওয়ে ওপেন হয়ে গেল? আসলে পিআর প্রোগ্রামগুলোর জন্য আবার আলাদা করে নতুন করে আপনাদেরকে কোয়ালিফাই করতে হচ্ছে। সেজন্য আমি সবসময় বলি যে এখানে পিআরে কনভার্ট হওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোরটা আরও মোর কম্পিটিটিভ, আরও বেশি আপনাকে স্ট্রং করতে হবে। দেখা গেল যে আপনি কিন্তু 6.5 নো ব্যান্ড লেস দেন 6 দিয়ে কোনো না কোনো প্রোগ্রামে আপনি অফার লেটার পাবেনই, বলা চলে। আমি পাবেনই বলবো, কারণ আমি যেহেতু আমি প্র্যাকটিক্যালি কাজ করতেছি সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে, মানে অফার লেটার পাওয়ার ক্ষেত্রে গ্যারান্টেড। যদি ডকুমেন্টগুলো খুব ভালো হয়, ভিসা হওয়ার গ্যারান্টি বা পসিবিলিটি 90%। বাট ভাই, পিআর হওয়ার গ্যারান্টি এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। পিআর হতে হলে আপনাকে নিজেকেই লড়াই করতে হবে এবং আপনার এলিজিবিলিটি দিয়ে, কোয়ালিফিকেশন দিয়ে লড়াই করতে হবে। এক্ষেত্রে আপনাকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে, ডকুমেন্ট সুন্দর করে গুছিয়ে এই ধরনের কোনো হেল্পের কেউ সহযোগিতা করতে পারবে না। এটার জন্য আপনার স্কিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার কাজ হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট ভালো করা। সেটা আপনি পিটি কোর দেন আর আইএলটিএসের জিটি যেটা সেটা দেন, অথবা ক্যানাডিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দেন না কেন, এগুলোতে আপনাকে এক্সেপশনালি ওয়েল হতে হবে। আপনি ডে 1 থেকে প্র্যাকটিস করবেন যাতে করে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোরটা অনেক ভালো হয়, যাতে করে আপনি অন্যদেরকে ছাড়িয়ে যেতে পারেন, যাতে আপনি বোনাস পয়েন্ট যেগুলো আছে সবগুলো আপনি ক্যাপচার করতে পারেন। আর আমি বরাবরই বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখুন ডে 1 থেকে, মোবাইলে শিখুন। ইউটিউবে অনেক ধরনের ফ্রি কোর্স আছে। কানাডাতে আসলে এখানে অনেক ধরনের এজেন্সি আছে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখাবে, অনলাইনের মাধ্যমে শিখুন। এগুলো শিখে নিজেকে যদি ছাড়িয়ে যেতে পারেন, যে 100 জনের নেওয়া হবে, আপনি যাতে তার মধ্যে টপ 10-এর মধ্যে থাকতে পারেন। কোন দিক থেকে? ল্যাঙ্গুয়েজের দিক থেকে। আপনি যদি টপ 10-এ থাকতে পারেন তাহলে বাকি বিষয়গুলো আপনি কাভার করতে পারবেন এক্সেপশনালি। তো এই পরামর্শটা আমি দিব যে যারা এই ধরনের প্রোগ্রামে, আজকে যে প্রোগ্রামটি নিয়ে কথা বললাম, অনেকে মন খারাপ করে আছেন যে অনেক স্বপ্ন দেখছিলেন, এখন হয়তো আসতে পারবেন না।
তো এই অল্টারনেটিভ গেটওয়েগুলোর চেষ্টা করুন। সেটার মাধ্যমে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে আপনার এলিজিবিলিটি থাকলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, ঠেকাতে পারবে না। আপনার যোগ্যতা বলে আপনি পাস করে যাবেন, উইন করে যাবেন। এটা আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।